আচ্ছা অনিমেষ বাবু, যেহেতু আপনার কাছে 15 বছর অবধিও ছিল, তাই আপনি ওর ব্যাপারে অনেক কিছুই জানেন। তো দয়া করে যদি ওর ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন, তাহলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। দেখি এক বিভৎস নারী ঝিরে ঝিরে মাংস খাচ্ছে, ঠোঁটে লেগে আছে তাজা তাজা রক্ত। আমি তো ওই বিকৃত মুখ দেখে ভয়ে আটকে উঠেছিলাম। চিৎকার করে লোক ডাকবো, ঠিক তখনই সে নিজেই চিৎকার করে দৌড় দিল। আমি পাতালে যাব না রে, যাবি তুই। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প, তন্ময় সরকারের লেখা মোষমারি গ্রাম। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধর আমি প্রকাশ, তারকেশ্বর তান্ত্রিকের চরিত্রে সুমন। শুরু হচ্ছে আজকের গল্প মোষমারি গ্রাম। সন্ধে 6টা নাগাদ গ্রামের সমস্ত মানুষেরা এক জায়গায় জড়ো হয় মনসামার থানের সামনে। সবাই বুকের কাছে হাত জড়ো করে মন মরা অবস্থায় দাঁড়িয়ে আছে। কি একটা বিপদে তারা রোজ এই সময় মন্দিরে ছুটে আসে। বহু পুরনো এই মনসা মন্দির, কথিত আছে মা সবাইকে রক্ষা করে। তবে ইদানিং কোনো এক ভুলে মা মনসা মা অতি কুপিত হয়েছে গ্রামের লোকেদের উপর। আর ঠিক সেই সময় মোষমারি গ্রামের উপর এক ভয়ানক বিপদ নেমে আসে। বিপদ শুরু হয় আজ থেকে প্রায় 32 দিন আগে। নেপাল ক্রান্তি রাতের বেলা গোয়াল ঘরে ঢুকেছিল গরুর ডাকে। হঠাৎ সে দেখল তার 4টে গরুর মধ্যে একটি গরু উধাও হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করতে করতে আশপাশটা একটু দেখে আসলো, কিন্তু সেই গরুটাকে আর সে কোথাও দেখতে পেল না। তার ঠিক 2 দিন পর আরো 5টা মহিষ উধাও হয়ে গেল। গ্রামের লোকেরা চিন্তায় পড়ল, গরু মহিষগুলো যাচ্ছে কোথায়। এই নিয়ে গ্রামের মানুষেরা একটা মিটিং করল। কেউ কেউ বলল গ্রামে কোনো চোরের দলেরা এসে বাসা বেঁধেছে। আবার কেউ কেউ বলল গ্রামে কোনো অপছায়া নেমে এসেছে। আবার কেউ বলল মা মনসা মা কোনো কারণে কুপিত হয়েছেন। সমস্ত ব্যাপার শুনে নিমাই নস্কর বলল, সবাই মিলে একজোট হতে হবে আমাদের। আমারও মনে হচ্ছে মা মনসা আমাদের উপর রুষ্ট হয়ে আছেন। আর যদি সত্যিই রুষ্ট হয়ে থাকেন আমাদের উপর, তাহলে আমাদের জোর করে একটা পুজো করতে হবে, যাতে মা আমাদের উপর সন্তুষ্ট হন। অলোক মণ্ডল কিন্তু অন্য কথা ভাবছিল। ইদানিং সে ঘুমের ঘোরে বড় উল্টো পাল্টা স্বপ্ন দেখছে, যেটা তার কাছে বড় অদ্ভুত বিষয় লাগছে। সেই কারণে তার চিন্তা ভাবনা অন্যদিকে ছিল। মাথা নেড়ে সে বলল, আমার মনে হচ্ছে হারান্দা, এই গ্রামে কোনো অপছায়া নেমে এসেছে। 6 মাস আগে কুমোরহাট গ্রামের কথা আপনার মনে নেই? প্রথমে গায়ে হতে শুরু করলো গরু, ছাগল, মহিষ, তারপর মানুষজন। 1 মাসে শ্মশান হয়ে গেল ওই গ্রামটা। যারা বেঁচে ছিল তারা সবাই গ্রাম ছেড়ে পালালো। অলোক হালদারের কথা শুনে গ্রামের অর্ধেক মানুষেরা হাসতে লাগলো। যোগেন সরকার হাত নেড়ে বলল, হাসি থামাও তোমরা, এটা মজা করার সময় নয়। বিশেষ কাজে এখানে মিটিং করা হয়েছে। অলোক, তোমার কথাই যুক্তি আছে, তবে তুমি কি পারবে এটার প্রমাণ দিতে? যোগেনদা, এতে প্রমাণের কি আছে? অদ্ভুতভাবে গ্রামে গরু মহিষগুলো উধাও হয়ে যাচ্ছে।
যেটা 6 মাস আগে কুমুরহাট গ্রামে হয়েছিল। শুরুটা তো হয়েছিল গরু মহিষ দিয়ে, তারপরে একে একে সব মানুষ। এই তো কুমুরহাটের দর্জি যাদবদা এখানেই আছে। ওনাকে নয় জিজ্ঞাসা করো যে আমি ভুল বলেছি কিনা। উনি তো ওই গ্রাম ছেড়েই এই গ্রামে এসেছে। সবাই যাদবের দিকে তাকায়। যাদব মাথা নেড়ে বলল, ও ঠিক বলছে যোগেন্দা, আমি নিজের চোখে যা দেখেছি তাই বলছি তোমাদেরকে। একদিন খুব রাতের বেলা আমার দোকানে বসে জামা সেলাই করছিলাম। আমাদের দোকানের পাশে এক মস্ত বড় বাঁশবাগান। হঠাৎ সেইখান থেকে খলখল করে একটা হাসি ছুটে আসে এবং তারপরে পুরুষ কণ্ঠে একটা চিৎকার, মানে ব্যথা পেলে যেমন কোকিয়ে ওঠে তেমনি। ও বাবা, আমি হ্যারিকেন নিয়ে বাইরে বেরিয়ে ওইদিকে গিয়েছি। দেখি এক বিভৎস নারী ঝিলে ঝিলে মাংস খাচ্ছে। ঠোঁটে লেগে আছে তাজা তাজা রক্ত। আমি তো ওই বিকৃত মুখ দেখে ভয়ে আটকে উঠেছিলাম। চিৎকার করে লোক ডাকবো, ঠিক তখনই সে নিজেই চিৎকার করে দৌড় দিল। ওই যা দেখেছিলাম তারপর থেকে আমি 4 দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি যোগেন্দা। এইবার বিশ্বাস করো আর না করো আমার কিছু যায় আসে না। যাদবের কথা কেউ কেউ বিশ্বাস করল, আবার কেউ করল না। তাহলে উপায় কি? গরু মহিষ না হয় উধাও হয়ে যাচ্ছে তা নয়, ঠিক আছে, তবে এরপরে যদি মানুষ গায়েব হতে শুরু করে তাহলে কি হবে? যোগেন সরকার বলল, কাল মঙ্গলবার, ভালো দিন। আমরা সবাই কাল পদ্মাবতীর পুজো করব। তবে জেনে রাখো সবাই, পুজোতে কেউ কিন্তু কোনো জিনিস ভুল করো না। মা যেমন খুব ভালো, আবার রেগে গেলে কিন্তু খুব খারাপ। তাই যা করতে হবে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে করতে হবে। সেদিনের মতো মিটিং শেষ করে যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সকাল থেকে মা মনসামার পুজোর আয়োজন করা হলো। মোশমারি গ্রামের পুরোহিত রাধাকান্ত মুখার্জি এসেছেন মা মনসামার পুজো করতে। সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এক চব্য হয়ে যায়। ধীরেনের বউ মেনকা হঠাৎ করে সেই মন্দিরের মধ্যে আপনা আপনি মুখ থুবড়ে পড়ে যায় এবং গল গল করে রক্ত বমি করতে থাকে। সবাই বিস্ফারিতভাবে চমকে ওঠে। এ যে এক অশুভ লক্ষণ। মেনকার দেহে কোনো প্রাণ নেই, তার মুখ থেকে বেরিয়ে আসছে রক্ত এবং কান আর নাক থেকে বেরিয়ে আসছে কয়েকশো আরশোলা। সবাই ভয়ে কেঁপে ওঠে। মা সত্যিই তাহলে কুপিত হয়েছেন। সবাই মায়ের পায়ের কাছে সোজা উপর হয়ে শুয়ে পড়ে। রাধাকান্ত পুরোহিত প্রায় হাউমাউ করে কেঁদেই ফেললেন। তবে মেনকা যে মাটিতে মরে পড়ে আছে তা অলোক ছাড়া আর যেন কারোর কোনো ভূক্ষেপ রইল না। তাদের মনে ভয় ঢুকে গিয়েছে, তাই তারা মাকে খালি ডাকতে শুরু করেছে। অলোকের চিন্তা হলো মেনকা মরল কিভাবে, আর তার নাক কান থেকেই বা আরশোলা বেরিয়ে এলো কেন? বিকেলের দিকে মেনকার দেহ সৎকার করা হলো। একমাত্র অলোক আর মেনকার পরিবার ছাড়া কারোর মধ্যে একটুও কষ্ট অবধি হলো না, কিংবা তারা চিন্তাও করলো না কি কারণে মেনকা মরল। তাদের মাথায় সর্বক্ষণ একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, মা তাদের উপর কুপিত হয়েছে। এইবার হয়তো একের পর এক মানুষ মরতে শুরু করবে। মোশমারি গ্রাম খুব একটা বড় নয়, মাঝারি আকারের এক গ্রাম। 200-250 মতন ঘরবাড়ি হবে। গত 4 মাস যাবৎ এইখানে বৃষ্টি হয়নি, তাই অনেক গাছপালা প্রায় শুকিয়ে গিয়েছে। গ্রামের লোকেরা এটাকেও এক অশুভ লক্ষণ ভেবে নিয়েছে।
তাদের এখন একটাই চেষ্টা, মাকে কিভাবে সন্তুষ্ট করবে তারা। ধীরেনের বউ মেনকা মনসামা থানের ওপর মুখ থুবড়ে পড়ে গিয়ে রক্তপাত করেছিল, যার কারণে ওই মন্দির এখন অশুভ হয়ে গিয়েছে। সেই চিন্তায় আর ভয়ে গ্রামের মানুষেরা দগ্ধ হয়ে গিয়েছে। তাদের যদি এখন কিছু একটা সমস্যা হয় বা অশুভ কিছু লক্ষণ দেখে, তাহলেই ভাবে মা মনসামা দিন দিন তাদের উপর আরো কুপিত হচ্ছেন। রাধাকান্ত পুরোহিত বলেছেন এই শনিবার আবার পুজো হবে, মন্দিরে গঙ্গা জল ছড়িয়ে দেওয়া হবে। তবে সবাই যেন মা মনসামাকে ডাকে, যাতে পুজোটা ভালোই ভালোই সম্পূর্ণ করতে পারে। নগেন দুলুই গুদামার তলা থেকে নিজের বাড়ি ফিরছিল। সন্ধ্যা হয়ে এসেছে, তাই সে একটু তাড়াতাড়ি পা চালিয়ে আসছিল। এমন সময় হালদার বাড়িটা ক্রস করতেই তার মনে হলো তার পিছন থেকে কে যেন হালদার বাড়ির ভিতরে ঢুকে গেল। সে পিছন ফিরে তাকালো না, দ্রুত পায়ে মাথা নিচু করে এগিয়ে চলল। নগেনের হাতে ছিল 5 সেলের টর্চ। হঠাৎ আবারও তার মনে হলো কেউ তার পাশে হেঁটে যাচ্ছে। তবে আশ্চর্য ব্যাপার, তার ছায়াটা মাটিতে পড়ছে না। সে মাথা উঁচু করে পাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে ভাবল মা মনসামা মনে হয় তাকে পরীক্ষা নিচ্ছে, তাই সে মায়ের নাম করতে করতে চলল। হঠাৎ তার রাস্তা দিয়ে একটা কুচকুচে কালো বেড়াল ম্যাউ ম্যাউ করতে করতে বেরিয়ে গেল। থমকে দাঁড়িয়ে পড়ল নগেন। অশুভ, ঘোর অশুভ। কালো বিড়ালটা কোথায় থেকে এলো? এইসব ভাবতে ভাবতে আবারও সেই বিড়ালটা তার রাস্তা কাটল। মারাত্মক রেগে গেল নগেন। রাস্তা থেকে একটা ইট নিয়ে বিড়ালটাকে মারতে যাবে, তবে তাকে আর দেখতে পেল না। 3 বার মাটিতে থুতু ফেলে নগেন সামনের দিকে এগিয়ে যায়। ফাড়া কাটা বাগানটার সামনে আসতেই আবার সে দেখে ওই কালো বিড়ালটা তার রাস্তা কেটে বাগানের মধ্যে ঢুকে যায়। এইবার রাগে ফেটে পড়ে নগেন। বিড়ালটাকে মারবে বলে নগেন বাগানের মধ্যে ঢোকে। খিস্তি করতে করতে বিড়ালটাকে খুঁজতে থাকে। আর ঠিক সেই সময় দূরের পেয়ারা বাগানের সামনে একটা মেয়েকে বসে থাকতে দেখে চমকে ওঠে নগেন। এই ভর সন্ধে বেলায় একা এই ফাড়া কাটার বাগানে কে বসে আছে? মেয়েটা হাসছে। নগেন লাইট মেরে হাঁক দেয়। ওখানে কে কে বসে আছে? মেয়েটা কোনো পাত্তা দেয় না নগেনকে, একার মতন হাসতে থাকে। নগেন চারিদিকে তাকিয়ে দেখে নেয় একবার, তারপর এগিয়ে যায় তার দিকে। কাছে আসতেই মেয়েটিকে দেখে চিনতে পারে না সে। নগেন আশ্চর্য হয়ে বলল, কে তুমি? মেয়েটি হাসতে হাসতে বলল, ওই দেখো, ওইদিকে চেয়ে দেখো। নগেন টর্চ লাইটের আলোতে দেখল 10 হাত দূরে এক কলা গাছের সামনে একটি মানুষের লাশ পড়ে আছে। তার চোখ দুটো কে যেন খুবলে নিয়েছে। নাক ও কানেরও একই অবস্থা। শরীরের অর্ধেক জায়গা খুবলে নেওয়া, রক্তে ভেসে গিয়েছে সেই জায়গা। এক মুহূর্তে নগেন ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করল। মেয়েটা ঠিক সেখানেই বসে আছে আর খলখল করে হাসছে। তবে কি এই আসলে? কথাটা ভাবতে ভাবতে নগেনের দেহ ভয়ে কেঁপে ওঠে। হঠাৎ তার চোখের সামনে আরো একজন এসে দাঁড়ায়, যাকে দেখার পর নগেন বিস্ময়ে চমকে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় বলে, তুই তাহলে সেই যে কিনা
কথাটা বলার আগেই সেই অচেনা মেয়েটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো নখ ও ধারালো দাঁত দিয়ে নগেনের শরীর ক্ষত বিক্ষত করতে থাকে। চিৎকার ছাড়া নগেনের আর কোনো উপায় নেই। লাইটটা তার হাত থেকে কিছুটা দূরে পড়ে আছে। খানিকটা রক্ত পান করে তৃপ্তি পায় মেয়েটি। আলাদা স্বাদ আসে যেন তার। লকলকে জিভ দিয়ে ঠোঁটের চারপাশটা চেটে নেয়। এবং তারপরে আবার মাটিতে বসে পড়ে। নগেনের হৃৎপিণ্ড মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। কোনো সাড়া নেই তার দেহতে। খানিকক্ষণ পর মেয়েটা আবার নগেনের শরীরের মাংসগুলো নখ দিয়ে ছিটতে লাগলো এবং গোগ্রাসে গিলতে লাগলো। অলোক ছিল নগেনের বন্ধু। আগের দিন তার বন্ধু বাড়ি না আসায় নগেনের মা অলোককে তার বাড়িতে ডেকেছিল। নগেনের বাড়িতে যখন অলোক এলো তখন সে জানতে পারল নগেন কাল বিকেল থেকে বাড়িতে আসেনি। তার মা খুব চিন্তা করছে, কান্নাকাটিও করছে। অলোককে বলল, বাবা অলোক, আমার ছেলেটা সন্ধ্যের পর কোথাও বাইরে যায় না। কাল বলল, মা আমি গুদাম হাটে যাচ্ছি, সন্ধ্যের আগে ফিরে আসবো। আমি বারবার বারণ করলাম, আমার কথা শুনলো না। এখন দেখ না, কাল থেকে এখনো বাড়ি আসেনি। আমি কত লোকের বাড়ি বাড়ি গেলুম, তারা কেউ আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছে না। তুই একটু দেখ না বাবা। অলোক রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ে। সে প্রথম থেকেই সন্দেহ করেছে যে মা মনসা রুষ্ট নয় তাদের উপর। এই গ্রামে কোনো কল্পিত ছায়ামূর্তির অবতরণ হয়েছে, যে কিনা এই গ্রামে ঘুপটি মেরে আছে কোনো এক আড়ালে। তবে তাকে ধরা খুব শক্ত হবে। এর একটি মাত্র কারণ, অলোকের কথা গ্রামের লোক বিশ্বাস করবে না, কারণ তারা চিরকাল মা মনসামার আরাধনা করে এসেছে। অলৌকিক শক্তি কেউ কেউ বিশ্বাস করলেও গ্রামের কিছু গণ্যমান্য লোক এটাকে চাপা দেওয়ার চেষ্টা করে। তাদের কাছে মা মনসামাই সব। যাই হোক, নগেনকে খুঁজতে অলোক একাই বেরিয়ে পড়ল। সারা গ্রাম খুঁজেও নগেনকে কোথাও পাওয়া গেল না। গুদামহাটে ওর আরো একটা বন্ধু ছিল, তার নাম চৈতন্য। তাকেও জিজ্ঞাসা করায় সে বলেছে নগেন সন্ধ্যার আগেই ওর কাছ থেকে ঘুরে চলে গিয়েছে। তবে নগেন গেল কোথায়? গ্রামের মোড়ল মশাই হারান বৈদ্যকে এই ব্যাপারটা জানাতে তিনি অলোকে সাথ দেন। তবে তাতেও কিছু হলো না। নগেনকে কোথাও খুঁজে পাওয়া গেল না। প্রায় 5 দিন পর সবাই ধরে নিল নগেন দুলুই আজ জীবিত নেই। এরপর আরো একটা ঘটনা ঘটল। 6 দিনের মাথায় নিধিরাম নস্করও গায়েব হয়ে গেল। আসন্ন অমঙ্গলের একটা আবছায়া আভাস পেল অলোক। কুমোরহাট গ্রামেও এই একইভাবে সব মানুষগুলো গায়েব হয়ে গিয়েছিল। তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। মোশমারি গ্রামের লোকেরা ভয়ে কাঠ হয়ে গেল সবাই। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয়ে রাত কাটাতে লাগলো। তাদের বিশ্বাস মা কুপিত হয়েছেন এবং যারা যারা অন্যায় পাপ কাজ করেছেন সবাইকে একে একে শাস্তি দিচ্ছে। তারাও হয়তো এই পাপ কাজের সাথে যুক্ত আছে। তাই তারা সন্ধ্যার আগেই ঘরের মধ্যে বন্দী হয়ে বসে থাকতো আর খালি মা মনসামাকে ডাকত। দেখতে দেখতে পুজোর দিন চলে এলো।
গ্রামের মানুষেরা সবাই মনসামার থানে এলো এবং সবাই হাতে নাতে জোগাড় জান্তি করতে লাগলো। পুরোহিত রাধাকান্ত খুব সচেতন ছিল। আগের বারে এক অঘটন ঘটে যাওয়াতে মা কুপিত হয়েছেন, যাতে এইবারে আর তেমনটা না হয় সেটাতে তিনি যথেষ্ট খেয়াল রেখেছেন। ঢাক বাজিয়ে কাঁসুর বাজিয়ে মা মনসামার পুজো হচ্ছে, আর ঠিক সেই সময় ভিড়ের ভিতর থেকে নিধিরাম নস্কর হঠাৎ ছুটে এসে পুজোর জোগাড় জান্তির উপরে ধপাস করে মুখ থবড়ে পড়ে গেল এবং সেই মেনকার মতো রক্তপাত করতে থাকে। নাক আর কান থেকে বেরিয়ে আসে কয়েকশো আরশোলা। রাধাকান্ত পুরোহিত চমকে যায়, তার সাথে সাথে গ্রামের লোকেরা সবাই ভয়ে আঁতকে উঠেছিল। রাধাকান্ত পুরোহিত মাথায় হাত দিয়ে মন্দিরের চাতালে বসে পড়েন। সবাই মিলে ধরাধরি করে নিধিরামের দেহটা পুরোহিতের চোখের সামনে থেকে নিয়ে যাওয়া হয়। সেদিনও পুজো সম্পূর্ণ হলো না। সবাই মিলে নিধিরামের দেহ নিয়ে খাটি তুলে শ্মশানে চলল। যেতে যেতে অলোক যোগেন সরকার আর নিমাইকে বলল, নিমাইদা, তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? শেষে আমার কথা গিয়েই মিলবে, দেখে নিও। মা আমাদের উপর রেগে নেই, তবে এর পেছনে এক অশরীরীর হাত আছে যে এই সুযোগটা নিয়ে ক্রমাগত মানুষ মারছে। নিমাই নস্কর মাথা নেড়ে বলল, যদি অশরীরী হতো তাহলে দেহগুলো পাওয়া যাচ্ছে না কেন? সে কি গিলে খেয়ে নিচ্ছে? সে হয়তো আমাদের গ্রামে কোথাও লুকিয়ে আছে, কোনো রক্ত মাংসে ছদ্মবেশে, যে আমাদের সামনেই আছে, কিন্তু আমরা তাদেরকে লক্ষ্যই দিচ্ছি না। আর দেহগুলো সে হয়তো তার নিজের কাছে রেখে দিচ্ছে। যোগেন হাজরা বলল, থামো তো বাবু, যত সব ফালতু কথা। রক্ত মাংসের ছদ্মবেশে নাকি এই গ্রামেই লুকিয়ে আছে। পাগল হয়ে গিয়েছো তুমি অলোক। অলোক বুঝল এরা কিছুতেই তার কথা মানবে না। কি করা যাবে? তাকেও নীরব থাকতে হলো। তবে তার সন্দেহ কিন্তু অটুট রইল। এ যে কোনো অশরীরীর কাজ এবং সে এই গ্রামেই আছে। হয়তো কোনো মানুষের রূপে সে চলাফেরা করছে। তবে কি তার ধরার বা চেনার কি কোনো উপায় নেই? হঠাৎ অলোকের মনে পড়ল তার বন্ধু গণেশ শিকদারের কথা। গণেশ কলকাতাতে থাকে, সেখানের একটা বড় দোকানের ম্যানেজার সে। অলোক তাকে চিঠি লিখে যখন পুরো ব্যাপারটা জানালো, গণেশ সেই চিঠি পেয়ে আগে ভালো করে রিসার্চ করলো, তারপর এই ব্যাপার নিয়ে একটা উপদেশ দিল অলোককে চিঠির মাধ্যমে। দেখ অলোক, প্রথমত এইসব জিনিস আমি বিশ্বাস করিনি। তুই এইসব ব্যাপার নিয়ে নাড়াচাড়া করতে বলেছিস বলেই আমি রিসার্চটা করেছি। প্রথমত তো লেখা শুনে যা বুঝলাম এবং তোর কথা অনুযায়ী আমি যা বুঝলাম, এটা কোনো পিশাচির কাজ। পিশাচি বলতে এখানে যেটা বলে সেটাই তোকে বলছি। এরা কিন্তু প্রচণ্ড মাথা গরম মহিলা। এদের চেনার সহজ উপায় হলো ওদের দুটো পায়ের পাতা উল্টো দিকে ঘোরানো থাকে। লোককথা বলে এরা নাকি দেখতে খুব খারাপ হয়, কিন্তু ছলে বলে সুন্দরী মেয়ের রূপ নিয়ে পুরুষদের মন ভুলিয়ে ঘাড় মটকে দিতে পারে আর রক্ত চুষে খেয়ে নেয় এরা। এইটা মাথায় রাখিস, ওরা কিন্তু সব রূপ ধরতে পারে। এবার বলি এরা আসে কোথা থেকে। মৃত্যুর সময় অতৃপ্ত বাসনা নিয়ে এরা ইহলোক ত্যাগ করে, তাই পিশাচ বা পেতনি হয়ে সেই বাসনা পূরণ করার চেষ্টা করে। পেতনির ধারণা এসেছে পারস্য উপকথা থেকে। সেখানে পেতনিদের বর্ণনা দেওয়া হয়েছে অতৃপ্ত বাসনা নিয়ে মৃত্যু হওয়া কোনো নারীর। দক্ষিণ পূর্ব এশিয়ার নানান দেশের লোককথা বলে প্রসবকালীন সময়ে বা রজস্বলা অবস্থায় কোনো মহিলার মৃত্যু হলে তিনি নাকি পেতনি হয়ে ঘুরে বেড়ান, তবে তার ছায়া পড়ে না মাটিতে। যেখানে সে অধিষ্ঠান করে অলৌকিক সব ঘটনা ঘটতে থাকে। এরা অন্ধকার জগতের জীব। এরা মৃতদেহের দেহাংশ, রক্ত ও আরও অশুচি জিনিস খেয়ে বেঁচে থাকে। কবরখানা বা শ্মশানে এরা বেশিরভাগ সময়ই থাকে। তবে আরও একটা কথা, এই পিশাচি যে রূপ ধরে সেই পরিবারে আসে, সেই পরিবারের লোক কিন্তু কেউ বেঁচে থাকে না। ওরা বশীকরণও করতে পারে। তুই হয়তো তোর কোনো চেনা লোকের সাথে কথা বলছিস,
কিন্তু সেই হয়তো ওই পিশাচির শিকারে নিবদ্ধ হয়ে রয়েছে, বুঝলি? এতেই তোর বন্ধু গণেশ। চিঠিটা পড়ে অলোকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। পুরো গ্রামে কমপক্ষে 200 থেকে 250টা ঘর বাড়ি আছে। তার মধ্যে থেকে ওই পিশাচিকে খুঁজে পাবে সে কি করে? চিঠিটা নিয়ে অলোক মোড়ল মশাই, যোগেন হাজরা, নিমাই আর বৃদ্ধ পুরোহিত রাধাকান্তর কাছে গেল। চিঠির ব্যাপারে সমস্ত কথা বলতেই তারা তিনজনে আবারও তাকে অবিশ্বাস করল। তবে পুরোহিত মশাই কোনো কথা বললেন না, এবারে চুপ করে রইলেন। বারবার আমার কথা আপনারা অবিশ্বাস করছেন। আমি এখনো বলছি মা মনসামা আমাদের উপর রুষ্ট হয়ে নেই। বৃদ্ধ পুরোহিত রাধাকান্ত এবার চোয়াল শক্ত করে বলল, আমার মনে হয় অলোক ঠিক কথা বলছে। আমাদের গ্রামের মানুষের ওপর কেউ মনে হচ্ছে কালা জাদু করেছে। যোগেন হাজরা বলল, কালা জাদু আমাদের গ্রামে? হ্যাঁ, এটা কোনোদিন হতে পারে না। কে কালা জাদু করবে? হারান বৈদ্য বলল, কুমোরহাট গ্রামেও একইভাবে এইসব কাণ্ড ঘটেছিল। প্রথমে গরু মহিষ, তারপর মানুষগুলো সব উধাও হতে শুরু করলো। তাদের আর কোথাও পাওয়া যায়নি। আর যেহেতু আমরা মা মনসামার পুজো করি, তাই আমাদের মনে হলো মা হয়তো আমাদের উপর রেগে আছেন। তুমি একটা জিনিস চিন্তা করো যোগেনদা, মনসামার পুজোই তো আমরা করছি, তাহলে মা কেনই বা রুষ্ট হবেন? হ্যাঁ, আমরা যাতে সেই পুজো করতে না পারি তার জন্য অন্য কেউ চেষ্টা করছে বারবার পুজোটা ভঙ্গ করে দিতে। কি ঠিক বললাম তো পুরোহিত মশাই? একদম ঠিক কথা। মেনকা আর নিধি নামের মৃত্যু কালা জাদু দাঁড়াতে হয়েছে। ওদের ওপর কেউ কালা জাদু করেছে। কালা জাদু করলে কি হয়? কালা জাদু বা অন্ধকার জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনের কিংবা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য হয়। এটি অতি মানবিক ও অশুভ শক্তি সংশ্লিষ্টতা। কালা জাদু সাধারণত অতি মানবিক শক্তি দ্বারা করা হয়, তবে এতে ভূত, প্রেত, আত্মা, প্রেতাত্মা ব্যবহারও করা হয়। অর্থাৎ কালা জাদুর সাহায্যে ভূত, প্রেত, প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের নিজের কাজে লাগানো যায়। তাহলে কেউ একজন এটাকে চালনা করছে, তাই তো? একদম তাই। আমাদের গ্রামের ওপর তার হয়তো তীব্র রাগ আছে, কিন্তু কে সে? যেরকম ভাবে গ্রামের মানুষ গায়েব হতে শুরু করেছে, আমাদের খুব তাড়াতাড়ি একজন তান্ত্রিককে আনা দরকার। আমার হাতে এক জানাশোনা লোক আছে যে কিনা মস্ত বড় তান্ত্রিক। তবে দেরি করো না, তাড়াতাড়ি তাকে খবর দাও। তারকেশ্বর তান্ত্রিকের বর্ণনা এর আগে আপনাদের দিয়েছি। ইদানিং তার খুব শরীর খারাপ। যোগেন সরকার যে তান্ত্রিকের কথা বলছিল সে আর অন্য কেউ নয়, স্বয়ং তারকেশ্বর তান্ত্রিক। যোগেন সরকারের চিঠিটা যখন সে হাতে পেয়েছিল তখন তার উঠবার ক্ষমতা ছিল না। তবে সে ভেবেছিল শরীর একটু সুস্থ হলে সে মোশমারি গ্রামে যাবে। সেদিন রাতে যোগেন সরকারের বাড়িতে ঘটনাটা ঘটল। যোগেন সরকার রাতের বেলা আলোটা নিয়ে বাড়ির পেছনে কুয়োধোলায় গিয়েছিল হাত পা ধুতে। হঠাৎ তার মনে হলো একটা খসখসে আওয়াজ কোথায় থেকে যেন হচ্ছে। প্রথমটা যোগেন সরকার অতটা আমল দেয়নি, তবে বারবার সেই খসখস আওয়াজটা শুনতে পেয়ে যোগেনবাবু হাঁক দিল, ওখানে কে? কোনো উত্তর এলো না। তবে যোগেনবাবুর মনে হলো তার 10 হাত দূরে শেওড়া গাছের তলায় কেউ দাঁড়িয়ে আছে। গ্রামে যেসব কাণ্ড কারখানা চলছে তাতে সে মোটেও বিশ্বাসী নয়। তার এখনো মনে হচ্ছে মা মনসামা রুষ্ট হয়েছেন এবং এখনো রুষ্ট হয়েই আছেন। মনে মনে সে ভাবল মা হয়তো ওখানে দাঁড়িয়ে আছে। সে কি পায়ে পায়ে এগিয়ে যাবে? না থাক, যদি অন্য কেউ থাকে। মাগো, আর কত পরীক্ষা নেবে? সারা জীবন তোমায় পুজো করে এসেছি,
আমাদের কোথায় ভুল হয়েছে সেটা তো বলো। হ্যারিকেনটা নামিয়ে রেখে বুকের কাছে হাত জোর করে কথাগুলো বলল যোগেন সরকার। নিমেষের মধ্যে সেই ছায়ামূর্তি গায়েব হয়ে গেল। যোগেন সরকারের বড় আনন্দ হলো। হাত মুখ ধুয়ে সে বাড়িতে চলে এলো। তার স্ত্রী ছেলে গতকাল বাপের বাড়িতে গিয়েছে। সে এখন একা। বিছানার উপরে উঠে সবে সে শুতে যাবে, আচমকা তার ঘরের দরজা আপনা আপনি খুলে গেল। ভয়ে কাঠ হয়ে গেল যোগেন সরকার। বিছানা থেকে নেমে সে দরজাটা বন্ধ করতে গেল। আচমকা তার হ্যারিকেনের আলোটা দপ করে লিভে গেল। পুরো ঘরটা কুচকুচে অন্ধকার, কিছু দেখার উপায় নেই। সে দরজাটা বন্ধ করে হাতড়ে হাতড়ে দেশলাই বাক্সটা খুঁজতে লাগলো এবং ঠিক সেই সময় জানলার বাইরে হঠাৎ কোনো এক ছায়া মূর্তিকে যোগেনবাবু দেখতে পেল। কেউ যেন ওই জানলা থেকে ক্ষণিকের জন্য মুখ বাড়িয়ে তাকে অনুসরণ করছিল। দেশলাই বাক্সটা তো এখানে ছিল, কোথায় গেল? ঠক ঠক করে দরজায় কে যেন আচমকা ঘা মারল। মাটির দেওয়ালে শ্বাস আটকে ভয়ে সেটে দাঁড়িয়ে পড়ল যোগেন সরকার। হামতা হামতা করে বলল, বাইরে কে? দরজায় কে ধাক্কা মারছে? বাইরে থেকে ভেসে এলো একটি মহিলার কণ্ঠ। এই এত নাটক করো না তো, বড্ড বিরক্ত লাগে। খালি বাইরে কে? আমি তোমার বউ, দরজাটা খোলো। পলকে যোগেন সরকার ভয়ে সাদা হয়ে গেল। তার বউ তো বাপের বাড়ি গিয়েছে। আরে এই এত রাতে সে বাপের বাড়ি ছেড়ে বাড়ি চলে এলো। সেই সময় যোগেন সরকারের মনে তেমন একটা সন্দেহ হলো না। আবার বাইরে থেকে কণ্ঠ ভেসে এলো, আরে কি হলো কি? আমি কি এইভাবে দাঁড়িয়ে থাকবো? ভালো লাগে না, খুলো না দরজাটা। অন্ধকারের মধ্যে পা ঘষে ঘষে দরজাটা গিয়ে খুলল যোগেন সরকার। কুচকুচে অন্ধকার চারিদিকে, কিছু দেখার উপায় নেই। তার বউ ঘরে প্রবেশ করলো, আর ঠিক সেই সময় দেওয়ালে টাঙানো ঘড়িটা দুম করে মাটিতে পড়ে গেল। কি পড়লো দেখো তো, তো অন্ধকার না, কি বলবো। আলো জ্বালাও না গো। দেশলাই বাক্স তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলো তো? এখানেই তো রাখি। দেখো ভালো করে, ওখানেই আছে। আরে নেই এখানেই। আমি বলতে বলতে থেমে গেল যোগেন সরকার। তার বইয়ের চোখ দুটো এত লাল হলো কিভাবে? অন্ধকারে তার চোখ দুটো গাঢ় ভাবে আলোকিত করেছে। এ কি সত্যি ওর বউ নাকি অন্য কেউ? পেয়েছো দেশলাই? হ্যাঁ পেয়েছি। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে যোগেন সরকার দেশলাই কাঠি জ্বালিয়ে হ্যারিকেনের আলোটা জ্বালালো। আর ঠিক সেই সময় যোগেন সরকার তার বইয়ের দিকে তাকাতেই ভয়ের দেওয়ালে সেটে গেল। তার মুখটা এত লম্বাটে দেখাচ্ছে কেন? গালগুলো ভাঙা আর অত শুকনো কেন? গায়ের রং কয়েক প্রলেপ গাঢ় কালো হয়ে এসেছে। হাতের শিরা অস্বাভাবিকভাবে বেরিয়ে আছে। নখগুলো দীর্ঘ, শুকনো চুলগুলো কেউটে সাপের মতন উঠছে। এ তার বউ নয়, হতেই পারে না। এ কোনো অন্য এক নারী যে তার বউয়ের রূপে চলে এসেছে। কে সে? যোগেন সরকারের বউ বেশ মুচকি হেসে তার ডান হাতটি দীর্ঘ করে বাড়িয়ে দেয় তার গলা লক্ষ্য করে। তারপর ভয়ানক ঘষা গলায় বলে, তারকেশ্বর তান্ত্রিককে ডাকাতির উচিত হয়নি।
ওকে ডেকে নিজের বিপদ নিজেই গাড়ি করে নিয়ে আসি। কথাটা বলে যোগেন সরকারের কণ্ঠের উপর ধারালো নখ দিয়ে ঘষে দেয়। যন্ত্রণায় টুকরে টুকরে গলা চেপে মাটিতে বসে পড়ে সে। সেই পিশাচি ধারালো সদন্ত যোগেনের ঘাড়ে কামড় বসায় সেই সময় এবং খানিকটা রক্ত চুষে খেয়ে নেয়। মাটিতে লুটিয়ে পড়ে যোগেন। তবে মরার আগে সে ঘরের মধ্যে আরো একটি ব্যক্তির আগমন দেখতে পায় এবং তাকে দেখার পর তার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসে। হাতে মরার খুলি নিয়ে যে তার সামনে এসেছে তাকে সে ভালোভাবেই চেনে। পরের দিন গ্রামে আবারও একটা মিটিং হয়। তারকেশ্বর তান্ত্রিকের কোনো চিঠি এখনো তারা পায়নি। ভদ্রলোক কি তাহলে আসবে না? মিটিংয়ে সবাইকে পেলেও যোগেন সরকারকে কেউ দেখতে না পেয়ে একটু চিন্তিত হয়ে পড়ে সবাই। যে সবার আগে মিটিংয়ে চলে আসে তার এত দেরি হচ্ছে কেন? নিমাই বলল, যোগেন্দার বউ তো বাপের বাড়ি গিয়েছে, মনে হচ্ছে যোগেন্দা তার বউ বাচ্চাকে আনতে গিয়েছে। হারান বৈদ্য বলল, তাহলে আমাদের আর একটা ওঝা আনা দরকার। যেহেতু তারকেশ্বর তান্ত্রিককে চিঠি দিয়েও তার কোনো উত্তর এলো না, এইভাবে বসে থাকলে তো চলবে না। গ্রামের মধ্যে সে লুকিয়ে আছে এবং রাতের অন্ধকারে সে বের হচ্ছে। তাকে ধরা তো অত সহজ হবে না। সিদ্ধ যোগী বা বড় মাপের তান্ত্রিক ছাড়া তাকে ধরা কিন্তু অসম্ভব। যাদব হাত নেড়ে বলল, আমার মনে হয় অন্য কোনো তান্ত্রিককে না এনে তারকেশ্বরকে আনলে খুব ভালো হবে। ওনার নামটা খুব, বিশেষ করে ওই হেরোভাঙার মাঠের ঘটনাটা যেভাবে কুখ্যাতি হয়েছে, তাতে ওনাকে পেলে খুব তাড়াতাড়ি ব্যাপারটা দ্রবীভূত হবে। অলোক ঘাড় নেড়ে বলল, যাদবদা ঠিক কথাই বলছে, তবে তাড়াতাড়ি আনতে হবে। সে কিন্তু চুপ করে থাকবে না। ইতিমধ্যে খবর পেলাম ছোট বুড়োর ছেলেকে কাল রাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আহা, এরা এত ফালতু কাজ করছে না। বারবার বারণ করছি, গ্রামের অবস্থা ভালো নয়। সন্ধ্যার পর কেউ যেন ঘরের বাইরে না বার হয়। আজ আবার পুলিশ আসবে খানা তল্লাশি করতে। বলি শোনো সবাই, তোমরা কিন্তু ওদের সাথে বেশি কথা বলবে না। যা বলার আমি বলবো। আর হ্যাঁ, পুরোহিত মশাইও একটা কথা বলবে বলছিল। নিন, বলুন এবার। রাধাকান্ত পুরোহিত চিন্তিত মুখে বলল, শোনো সবাই, যতদিন না এই বিপদ কাটছে ততদিন আমাদের মনসা মন্দিরের দরজা বন্ধ থাকবে। মন্দিরে তালা দিয়ে দেওয়া হবে। অশুভ এক ছায়া এসে আমাদের গ্রামে বিরাজ করছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই অশুভকে কেউ টেনে এনেছে। আপনাদের মধ্যে হয়তো এখন সে আছে, আমার কথা শুনছে, তাই সবাই একটু সাবধানে থাকবেন। যতদিন না তারকেশ্বর তান্ত্রিক আমাদের গ্রামে আসছে ততদিন আমাদের খুব সতর্ক থাকতে হবে, বুঝেছ? সত্যি সে খুব গাঢ় দৃষ্টিতে বৃদ্ধ পুরোহিত রাধাকান্তর দিকে কটকট করে তাকিয়ে রয়েছে। তার চোখের কোটরে দু টুকরো কাঠ কয়লা যেন জ্বলছে, তবে তার দিকে কেউ যেন লক্ষ্যই করল না। দুপুরে অলোক আর হারান বৈদ্য অনেকবার যোগেন সরকারের বাড়িতে গেল, কিন্তু তাকে একবারও দেখতে পেল না। এখনো আসেনি তার মানে শ্বশুর বাড়ি থেকে। যাই হোক, তারা আবার ফিরে আসলো এবং যোগেন সরকারের বাড়ি থেকে ফিরে এসে জানতে পারল ছোটবাবুর ছেলে এখনো বাড়িতে ফেরেনি। পুলিশ এসেছে খানা তল্লাশি করতে। থানার বড়বাবু বয়ান নিল সবার কাছ থেকে, তবে তারা কেউ কিছু বলতে পারল না। গতকাল রাত থেকে ছোটবাবুর ছেলেকে কেউ চোখেই দেখেনি। কি অবিশ্বাস্য ব্যাপার!
একটা মানুষও তাকে দেখতে পারেনি, এটা হতে পারে? বৃদ্ধ পুরোহিত রাধাকান্ত সন্ধেবেলা চান করছিলেন বাড়ির উঠোনের সামনে। এটা তার রোজকার অভ্যাস। এমন সময় দূরের অন্ধকারের মধ্যে কাউকে সামনের দিকে আসতে দেখে চমকে ওঠেন তিনি। তবে সে সামনে আসতে আসতে হঠাৎ চোখে নিমেষে মিলিয়ে গেল, আর তাকে দেখতে পেল না। হঠাৎ গোয়াল ঘর থেকে গরুর ডাকে সচকিত হয়ে গেল রাধাকান্ত পুরোহিত। তাড়াতাড়ি ছুটে গেল গোয়াল ঘরের দিকে। তার গোয়াল ঘরটা ছিল তার বাড়ি থেকে 50 হাত দূরে। সেখানে একটা মিনমিন করে হ্যারিকেনের আলো জ্বলছিল। রাধাকান্ত পুরোহিত সেখানে ছুটে আসতেই চক্ষু স্থির হয়ে গেল তার। সে দেখল তার গোয়াল ঘরে একটাও গরু নেই। কিন্তু সে কি করে সম্ভব? তার দুটো গরুর নাম লক্ষ্মী আর গঙ্গা, তারা গেল কোথায়? চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ল রাধাকান্ত পুরোহিত। এই দুটো গরুকে সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে, তারপর কান্নায় ফেটে পড়ে। আর ঠিক সেই সময় দূরের কুচকুচে অন্ধকারের মধ্যে থেকে তার গরু লক্ষ্মীর ডাক শুনে তার সম্ভেদ ফেরে। আনন্দে সেও তার নাম ধরে যেদিক থেকে লক্ষ্মীর ডাক এলো সেই দিকে ছুটতে লাগলো। লক্ষ্মী, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না লক্ষ্মী, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, তোর কোনো ক্ষতি হবে না, আমি যাচ্ছি। একদম সকালবেলা রাধাকান্ত পুরোহিতের স্ত্রী ছুটে এলো অলোকের বাড়িতে। অলোকের বাড়িটা ছিল গ্রামের একদম শেষে। অলোক, অলোক, বাড়িতে আছিস? অলোক বাড়িতে ছিল। ঘরের বাইরে বেরিয়ে আসতে সে দেখল রাধাকান্ত পুরোহিতের স্ত্রী কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে। আপনি কাঁদছেন কেন? সব ঠিক আছে তো? কাল সন্ধ্যার সময় উনি স্নান করছিল, আমি আর তিতলি তখন ঘরে বসে গল্প করছিলাম। উনি অনেকক্ষণ ধরে স্নান করেন, তাই অতটা আমরা আমল দিইনি। 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু উনি আসছে না দেখে আমি ঘরের বাইরে বার হলাম হ্যারিকেনটা নিয়ে। দেখি বাইরে উঠোনে তিনি নেই। ভাবলাম গোয়াল ঘরে গিয়েছে, তাই আজও সেই দিকে গেলাম। দেখি গোয়াল ঘরে লক্ষ্মী আর গঙ্গা শুয়ে আছে। তাহলে মানুষটা গেল কোথায়? সেই কাল রাত থেকে এখনো বাড়ি আসেনি। আমার খুব চিন্তা হচ্ছে। অলোক, তুই একটু মোড়ল মশাইকে বলে দেখ না, কোথায় গেল উনি? অলোক চিন্তায় উৎকণ্ঠিত হয়ে উঠল। পুরোহিত মশাই স্ত্রীকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দিল। অলোক রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ দেখা পেল যাদবকে। যাদব অলোকের বাড়িতে যাচ্ছিল জরুরি কথা বলতে। রাস্তায় দেখা হলে সে হাত নেড়ে বলল, অলোক, সর্বনাশ হয়ে গিয়েছে। এইমাত্র খবর পেলাম যোগেনদা তার শ্বশুর বাড়িতে যায়নি। তবে গেল কোথায় সে? এইদিকে রাধাকান্ত পুরোহিত কাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ। ওনার স্ত্রী এসেছিল আমার বাড়িতে। কি সব হচ্ছে বলতো? এই কি বিপদ এসে জড়ো হলো? 2 দিনে 2 জন মানুষ গায়েব। ও হ্যাঁ, তারকেশ্বর তান্ত্রিক এসেছে, তাই হারান্দা তোকে ডাকলো। এসেছে? চলো শীঘ্রই চলো, উনি এখন একমাত্র আমাদের ভরসা। দুজনে তাড়াতাড়ি পা চালিয়ে হারান বৈদ্যর বাড়ির দিকে যেতে লাগলো। ইতিমধ্যে হারান বৈদ্যর কাছ থেকে কৃষ্ণানন্দ বাবু ওরফে তারকেশ্বর তান্ত্রিক সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খভাবে হারান বৈদ্যর মুখ থেকে শুনল। অলোক আর যাদব যখন এসে গতকাল রাতে রাধাকান্ত পুরোহিতের গায়েব হয়ে যাওয়ার কথাটা বলল, তা শুনে
রীতিমতন চমকে উঠেছিল কৃষ্ণানন্দ বাবু ও হারান বৈদ্য। খানিকক্ষণ কি একটা চিন্তা করে এইবার কৃষ্ণানন্দ বাবু মুখ খুললেন। আচ্ছা, যোগেন সরকার গায়েব হয়েছিল কবে? পরশুদিন। আর ওই কি যেন নাম, ছোটবুড়োর ছেলে, ও তো গায়েব হয়েছিল সেই দিন। হ্যাঁ, দুজনেই রাতের বেলা গায়েব হয়েছিল। এক রাতে দুজন গায়েব? আচ্ছা যাদব বাবু, আপনার গ্রামে এইরকম কোনোদিন হয়েছিল যে এক রাতে দুজন গায়েব? মাথা নেড়ে যাদব বলল, না, কখনো হয়নি। তার মানে দুজন এই কাজটা করছে, কিংবা একজন আর একজনকে দিয়ে করাচ্ছে। তবে পুলিশ এসেও যখন কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি, তার মানে বেশ বোঝা যাচ্ছে যে করছে সে খুব বুদ্ধিমান। এবং যেহেতু সে এই গ্রামেই ঘাপটি মেরে রয়েছে এবং সমস্ত কীর্তিকলাপ দেখতে পাচ্ছে, তার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে এই কাজটা করতে। আপনার কি মনে হয় এটা কোনো রক্ত মাংসের মানুষ করছে? রক্ত মাংসের মানুষই করেছে। তবে সে জাতা লোক নয়, অত্যন্ত ক্ষমতাশালী এবং জাদু মন্ত্র করার দিক থেকে ধুরন্ধর। মেনকা দেবী ও নিধিরামকে তো স্পষ্টভাবে কালা জাদু করেছে, এটা সম্পূর্ণভাবে আমি নিশ্চিত। তার কারণ মন্দিরের দরজা বন্ধ না করলে এবং মন্দির অশুভ না করলে সে কোনো মতেই তার অধিক ক্ষমতা দেখাতে পারত না। তাই তার প্রধান কাজ ছিল মন্দির অশুভ করার। সেটাতে সে সক্ষম হয়েছে এবং তারপর থেকে সে তাণ্ডব শুরু করেছে। এই গ্রামের মধ্যে সে লুকিয়ে আছে, এটা আমি অনেক আগেই বলেছিলাম। এবং আমি এটাও বলেছিলাম, মা আমাদের উপর রুষ্ট হয়ে নেই। তুমি ঠিকই বলেছ, তবে একটা জিনিস করলে খুব তাড়াতাড়ি এর সমাধান হবে। কে এটা করছে এবং কে করাচ্ছে। কি করতে হবে আমাদের? মেনকা দেবীর পরিবারকে গিয়ে জিজ্ঞেস করো যে তার মৃত্যুর আগের দিন কার কার সাথে সে দেখা করেছিল। দেখো, কালা জাদু করতে গেলে সেই নারীর চুল, বস্ত্র, নখ ও পরিত্যক্ত দাঁত এসব লাগে। মেনকা দেবী যথারীতি এই সমস্ত জিনিস তাকে নিজের ইচ্ছায় দিয়েছিল না তার কাছ থেকে কৌশল করে নেওয়া হয়েছে? এর কারণ যে এটা করছে সে অনেক দিন যাবৎ মেনকা দেবীকে অনুসরণ করেছিল যে তার স্বভাব চরিত্র কেমন। এমনও হতে পারে মেনকা দেবীর একটা দাঁত নেই, পড়ে গিয়েছে, বা নখ কাটার সময় ওই নখগুলো যত্ন করে এক জায়গায় রেখে দিত। এমনকি তার চুলগুলো। না হলে এত মহিলা থাকতে ওনাকেই বেছে বেছে লক্ষ্যবস্ত্র করা হলো কেন? খবর নাও, দেখবে ওর পরিবার একটু হলেও সাহায্য করতে পারে। তারপরে আমি কি করতে পারি সেটা আমি দেখাবো। তারকেশ্বর তান্ত্রিকের আগমনে মৌসমারি গ্রামের মানুষেরা একটু হলেও মনের দিক থেকে সাহস পেল। যাদবকে পাঠানো হলো ধীরেন্দ্রের বাড়িতে। এদিকে কৃষ্ণানন্দ বাবু আর হারান বৈদ্য গেল থানায়, যাতে তাদের কাছে থেকেও কিছু সুবিধা পাওয়া যায়। থানার বড়বাবু হাসি মুখে জানিয়ে দিলেন তিনি সর্বদাই তাদের সাথেই আছেন। গত 3 থেকে 4 মাস এই মৌসমারি গ্রামে বৃষ্টি হয়নি। ঠিক সেই দিন সন্ধ্যাবেলায় আকাশে কালো করে মেঘ জমে বৃষ্টি শুরু হলো। ঘন ঘন বাজ পড়তে লাগলো। সন্ধে 7টার সময় যাদব চিন্তিত মুখে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটতে ছুটতে আসছিল। আজ ধীরেন ও তার পরিবারের মুখ থেকে যা কথা শুনেছে এবং কে মেনকা দেবীর কাছে মাঝে মাঝে আসতো, সেটা সমগ্র জানার পর তার শরীর কেঁপে উঠেছিল। সে ভাবতেও পারছে না যে এই আসল দুরাত্মা। যাই হোক করে হোক তারকেশ্বর তান্ত্রিককে এই খবরটা দিতেই হবে। ছুটতে ছুটতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পিছন পিছন ছুটছে। ভয়ে সে পিছনের দিকে না তাকিয়ে আরো জোরে গতি বাড়ালো। আর ঠিক সেই সময় তার চোখের সামনে একটা আম গাছ ভেঙে পড়ল। স্তম্ভিত হয়ে গেল সে। হঠাৎ করে কে যেন তার কাঁধ খামচে ধরে। চমকে উঠল যাদব। তারপর পিছনে তাকাতেই দেখে নিমাই। নিমাই, সব জেনে গিয়েছি। আসল দুর্জনকে। আমাদের তাড়াতাড়ি এক্ষুনি তারকেশ্বর তান্ত্রিকের কাছে যেতে হবে। চল আমার সাথে।
যাদবের হাতটা খামচে ধরে নিমাই। সাথে সাথে বুকটা ধক করে ওঠে যাদবের। নিমাইয়ের এই চোখ দুটো অত সাদা কেন? আর ওর চোখের মণিটা কোথায় গেল? ও তোকে ছাড়বে না যাদব, মেরে ফেলবে। তুই তারকেশ্বর তান্ত্রিকের কাছে পৌঁছতে পারবি না। তার আগে আমার যোগেন্দা পুরোহিত রাধাকান্তর মতো তোকেও গায়েব করে দেবে সে। এসব এসব কি বলছিস তুই? আমার হাত ছাড়, ছাড় আমার হাত। বেশ জোরে টান মারতে নিমায়ের বডিটা দুভাগ হয়ে দুই দিকে পড়ে গেল। চোখ দুটো বড় করে শ্বাস টেনে হতভম্বের মতন দাঁড়িয়ে রইল যাদব। ঠিক সেই সময় গাছের পাশ থেকে একটা মূর্তি বেরিয়ে এলো। প্রথম দেখাতে ভয় কাঠ হয়ে গেল যাদব। তবে সে কাছে আসলে তার মুখটা বিদ্যুৎ চমকানোর আলোতে স্পষ্ট দেখা গেল। যাদব তাকে দেখে রাগে ফেটে পড়ল। কি ক্ষতি করেছিল এই গ্রাম? কেন করছিস তুই এইগুলো? তুই মানুষ নয়, পশু। তোকে উচিত শিক্ষা দিতে হবে। হঠাৎ খলখল করে পিছন থেকে একটা হাসি ছুটে আসে। সেই হাসি শুনে বুক ধক করে ওঠে যাদবের। পিছন ফিরতে কাউকে দেখতে পায় না। আর ঠিক সেই সময় হঠাৎ পিছন থেকে সেই ব্যক্তি তার হাতে লুকিয়ে রাখা চাকুটা নিয়ে যাদবের পেটে ঢুকিয়ে দেয়। চিৎকার করে ওঠে যাদব, কিন্তু একবার চাকু ঢুকিয়ে সে থামে না। ক্রমাগত তার পেটের মধ্যে চাকুটা এফর ওপর করতে শুরু করে। চিৎকার করে মাটিতে পড়ে যায় যাদব। চোখ বন্ধ করার আগেই সে একটা কথা বলে, খবর ঠিক চলে যাবে। বাড়ির কাজের লোক পাপাই এসে জানালো, দুজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। অনিমেষ বাবু সেই সময় কি একটা লিখছিলেন। বাবাকে বলে পাঠালো 10 মিনিট পর যেন তাদের ভিতরে নিয়ে আসে। 10 মিনিট পর তারা দুজন এসে অনিমেষ বাবুর ঘরে প্রবেশ করলো। তারপর খানিকক্ষণ কিছু কথা হয়। কেউ জানে না তার ব্যাপারে বিশেষ। অনিমেষ দত্ত ছিল একজন লেখক। মূলত তিনি ভৌতিক গল্প লিখতেন এবং খুব পরিচিত একজন লেখক। দুজন ব্যক্তি যারা অনিমেষ দত্তের কাছে এসেছিল, তাদের মধ্যে থেকে একজন বলল, আচ্ছা অনিমেষ বাবু, যেহেতু আপনার কাছে 15 বছর অব্দিও ছিল, তাই আপনি ওর ব্যাপারে অনেক কিছুই জানেন। তো দয়া করে যদি ওর ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন, তাহলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। অনিমেষ দত্ত খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বলল, বড় অশুভ দিন ছিল সেই সময়। ওর বাবা মা মারা যাওয়ার পর আমি ওকে মানুষ করেছিলাম। খুব ফাজিল ছিল, বিরক্ত লাগতো আমার। 15 বছর যখন বয়স ওর, ঠিক সেই সময় রাগের চোটে বোর্ডিং স্কুলে দিয়ে দিলাম। কিন্তু মাসখানেক পর ওইখানে টিচারের কাছ থেকে খবর পেলাম বিষ্ণু নাকি রাতের অন্ধকারে বোর্ডিং এর কোনো এক ফাঁকা ঘরে গিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে, কাকে নাকি ডাকে, তার নাম ধরে ধ্যান করে। সেই সময় ওর চোখ নাকি সাধারণ মানুষের মতো থাকে না, পুরো সাদা হয়ে যায়, চোখ কপালে উঠে যায়। অনেকে এটা লুকিয়ে দেখার পর থেকে তাদের শরীরে রোগ এসেছে। আমি এসব বিশ্বাস করিনি। 15 বছরের একটি ছেলে এইসব করতে পারে তো ভাবার বাইরে। আমি বিষ্ণুকে বাড়ি নিয়ে আসি। হঠাৎ আমার চোখেও একদিন ওর কাণ্ড কারখানা ধরা পড়ল। কি করছিল তা দেখেননি আপনি? শয়তানকে উপাসনা করছে, তাকে জোরে জোরে ডাকছে, সামনে গোটা কয়েক মোমবাতি জ্বালানো এবং তারপরে শয়তানবাদের চিহ্ন বা কালো জাদুকরদের প্রতীক পঞ্চকোণ আঁকা। বিভৎস সেই দৃশ্য। আমি তো স্তম্ভিত হয়ে গেছিলাম। ওই ঘটনার পরে আমি আর বিষ্ণুকে আমার কাছে রাখিনি।
ওকে পাঠিয়ে দিলাম মোশমারি গ্রামে, আমার এক বন্ধুর বাড়িতে। সেখানে বিষ্ণু খুব আদর যত্নে থাকতো এবং লোকের ভালোবাসাও পেল। তবে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। মোশমারি গ্রামের মানুষেরা মা মনসা দেবীর পূজা করে, যেটা সে পছন্দ করে না, কারণ সে শয়তানকে নিজের গুরু মানে এবং রাতের অন্ধকারে সে শয়তানকে ডাকে। হ্যাঁ, একদম ঠিক। তবে এই সবের পিছনে ও কুমোরহাট গ্রাম বা মোশমারি গ্রামের মানুষকে শেষ করতে চাইছে কেন? আর এটা কিন্তু ও একা করছে না। আমার দৃঢ় বিশ্বাস ও শয়তানের কাছ থেকে বর হিসাবে কোনো পিশাচি বা ডাইনিকে চেয়েছিল, যে কিনা তার সব কথাই শুনবে, সে যা বলবে তাই পালন করবে। সাধারণত পিশাচি বা ডাইনির ক্ষমতা অনেক, সবার রূপ ধরতে পারে এবং অদৃশ্য হতে পারে। কুমোরহাট গ্রামে ওর মার নিজের বাড়ি ছিল, তবে আমি যতটা জানি ওর মার চরিত্রটা খুব একটা ভালো ছিল না। ওর মা ওখানে গেলে গ্রামের মানুষরা ঠাট্টা হাসাহাসি আজে বাজে মন্তব্য করত। একদিন গ্রামের কোনো এক লোকের সাথে খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ে যায় ওর মা। বিষ্ণুর বাবা খুব ভালো ছিলেন, ভীষণ সৎ নিষ্ঠাবান, তবে সে তো খুব সহজ সরল মানুষ ছিল, তাই জন্য তার স্ত্রী এইসব কাণ্ড করে বেড়াতো, আর তাও ও মুখ বুঝে এসব সহ্য করত। বিষ্ণু ছিল ওর মার মতো, ওর মা যা বলতো তাই করত। তবে মোশমারি গ্রামের মানুষেরা কি করেছে? ওদেরকে মারছে কেন? কারণ বাবার জন্য। মিথ্যে চোর অপবাদ দিয়ে পুলিশ আসার আগেই গ্রামে সবাই মিলে ওর মা আর বাবাকে পিটিয়ে মেরে ফেলেছিল। সেটা নিশ্চয়ই তুমি জানো। পরে গিয়ে তোমরা বুঝতে পেরেছিলে চুরিটা বিষ্ণুর বাবা করেনি। তাই তোমরা ভালো সাজার জন্য বিষ্ণুকে নিজেদের ছেলেদের মতো করে ভালোবাসলে, আর বিষ্ণুও সেই তাল দিয়ে তোমাদের সাথে মিলে গেল, তাই তো? কৃষ্ণানন্দ বাবুর পাশে যে দাঁড়িয়েছিল সে মাথা ওপর নিচ করল। ভাবতেও পারোনি তলে তলে নরকের টিকিট কেটে রেখেছিল বিষ্ণু। এবার বোঝো ঠেলা, এক এক করে সব মারা পড়বে। নিস্তার নেই ওর হাত থেকে, দারুণ নিস্তার নেই, সব মরবে, তোমরা সব কটা মরবে। অত সহজ নয় অনিমেষ বাবু, আপনি তারকেশ্বর তান্ত্রিককে চেনেন না। এই যুদ্ধতে আমি নেমে পড়েছি। বিষ্ণুর পিছনে যদি শয়তান থাকে, আমার পিছনে ভগবান ও কত দেবদেবী আছে তার কোনো কুল নেই। হ্যাঁ, একটু দেরি করেছি আসতে, দেখি ছেলে এইরকম কাণ্ড করে বেড়াচ্ছে। তবে ওর বাবা তারকেশ্বর চলে এসেছে এই রণক্ষেত্রে, এবার খেলা হবে। আচ্ছা, চললাম, নমস্কার। আর সাথে ধন্যবাদ এত খবর দেওয়ার জন্য। কথাটা বলি ঘটঘট করে দুজন সেখান থেকে বেরিয়ে গেল। মা মনসামার মন্দিরের দরজা খুলে দেওয়া হলো। কৃষ্ণানন্দ বাবু বুকের কাছে হাত রেখে মা মনসামাকে বলল, মা গো, তোমার সন্তান আজ আরো একটা ভয়ঙ্কর যুদ্ধে যাচ্ছে মা। তুমি শুধু সাথে থেকো আর শক্তি দিও মা। জয় মা, জয় মা মনসা মা। বৃষ্টি তখন থেমে গিয়েছে। রাত তখন প্রায় 1টা। বিষ্ণু একটি পুতুলের গায়ে 14 ফোঁটা রক্ত লাগিয়ে তারপর পুতুলটির বিভিন্ন স্থানে 3 ফোঁটাবে সেটারই ব্যবস্থা করছিল। নিজের নাম নিয়ে তারপর শয়তানকে ডেকে উপাসনা করছিল, যাতে পুরো মোশমারি গ্রামে সমস্ত মানুষ ভয়ানকভাবে মৃত্যু হয়। আর ঠিক সেই সময় ঘরের মধ্যে ঢোকে তারকেশ্বর তান্ত্রিক। প্রথমে চমকে যায় বিষ্ণু। সে কল্পনাও করেনি তারকেশ্বর তান্ত্রিক তার বাড়িতে চলে আসবে। হাসতে হাসতে তারকেশ্বর বলল, তাহলে অলোক? না 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 না, তো আরো একটা নাম আছে, বিষ্ণু। ভেবেছিস সকলের কাছে ভালো সেজে গোপনে কাজগুলো করবি আর কেউ টেরও পাবে না?
সত্যি টের পেতাম না রে, যদি ধীরে নিজে না এসে আমাকে বলতো। আর এই সবের মধ্যে সবচেয়ে মূল্যবান কাজ করেছে জাদু। শোন ধীরেন, আমি ভালো মতো জানি অলোক আমার পেছন ছাড়বে না, যেহেতু আমি ওর গোপন তথ্য পেয়ে গিয়েছি। ও আমাকে মেরেও ফেলতে পারে। তুই ছোট রাস্তা ধরে হারানদার বাড়িতে যাবি, গিয়ে এই সব কথা যেগুলো তুই আমাকে বলেছিস সেটা তারকেশ্বর তান্ত্রিককে বলবি। আমি বড় রাস্তা ধরবো যাতে কেউ টের না পায়। অলোক উঠে পড়ে, রাগে মুখ সাদা হয়ে যায় তার। খিলখিল করে হাসতে হাসতে বলে, তারকেশ্বর, আর কিচ্ছু হবে না, কিচ্ছু না। ওই পুতুলের ওপর পিঠ ফুটিয়ে আমি এই গ্রামকে শ্মশান করে দেব। আমার বাবা মার বদলা নিব, তুইও কিছু করতে পারবি না, কিচ্ছু না। শয়তানের ভক্ত আমি, শয়তানের ভক্ত। তোর কোনো ক্ষমতা নেই আমাকে আটকানো। কথাটা বলার সাথে সাথে হঠাৎ কৃষ্ণানন্দ বাবুর পিছন থেকে সেই পিশাচি শূন্যে উড়ে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কিসের এক ধাক্কাতে সে ঠিকরে উড়ে পড়ল। আমাকে বশ করা বা আমাকে মারা অত সহজ নয় পিশাচি, তবে একটা মন্ত্রতেই আমি তোকে পাতালে পাঠাতে পারি। পিশাচি খলখল করে হেসে উঠল। আমি পাতালে যাব না রে, যাবি তুই। তোর রক্ত শুষে তোর ছিবড়ে দেহটাকে এই ঘরের মধ্যে পুঁতে রাখবো। কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। তার আগে তোকে কোথায় পুঁতি আগে দেখ। বলি ব্যাগ থেকে একটা বোতল বার করে তার মুখ খুলে হাতে খানিকটা জল ঢেলে নিয়ে কৃষ্ণানন্দ বাবু মন্ত্র পাঠ শুরু করলেন। পিশাচি তখনও খলখল করে হাসছে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনাত মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। সেই জল সবে পিশাচির দিকে ছুটতে যাবে, ঠিক সেই মুহূর্তে অলোক ছুটে এসে এক ধাক্কা দিয়ে কৃষ্ণানন্দ বাবুকে মাটিতে ফেলে দিলেন। সাথে সাথে হারান বৈদ্য ঘরের মধ্যে প্রবেশ করলো, যে এতক্ষণ ধরে কৃষ্ণানন্দ বাবুর সাথেই ছিলেন। তিনি এসে অলোকের মুখে একের পর এক ঘুষি মারতে লাগলো। সেই মারে অলোকের অচৈতন্য হয়ে যাবার উপক্রম। হারামজাদা, ওর জন্য আমি যোগেনকে হারিয়েছি, পুরোহিত মশাইকে হারিয়েছি, নিমাইকে হারিয়েছি, যাদবকে হারিয়েছি। তোর মৃত্যু আজ আমার হাতে। তোর শ্বাস প্রশ্বাস যতক্ষণ না বন্ধ করতে পারবো ততক্ষণই মারতে থাকবো। কথাটা বলে একের পর এক ঘুষি চালাতে থাকে সে। এদিকে পিশাচি ভয়ানক রাগে গর্জন করে হারান বৈদ্যর দিকে এগিয়ে আসে। আর ঠিক সেই সময় আবারও কৃষ্ণানন্দ বাবু ওরূপে তারকেশ্বর তান্ত্রিক সেই বোতল থেকে আবার জল নিয়ে মন্ত্র পাঠ করে ছুঁড়ে দেয় তার দিকে। সেই মন্ত্র পড়ার জল পিশাচির গায়ে লাগতে চিৎকার করে ওঠে সে। জ্বলে গেল, 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 জ্বলে গেল। সেই পিশাচির শরীরে যেন নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। অলোক সেটা দেখার পর চিৎকার করে উঠল। অতি রাগে সেও এবার হারান বৈদ্যর মুখে ঘুষি মেরে বসে। হারান বৈদ্য সোজা গিয়ে দেওয়ালে ধাক্কা খায়। তারকেশ্বর, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। কেটে টুকরো টুকরো করে দেবো তোকে।
কথাটা বলে সামনের টেবিলে রাখা একটা চাকু তুলে নিয়ে ছুটে আসে কৃষ্ণানন্দ বাবুর দিকে, কিন্তু তাকে মারতে যাবে ঠিক সেই সময় হারান বৈদ্য আবারও শক্ত হাতে সজোরে তার মুখে ঘুষি মেরে দেয়। সেই ঘুষি খেয়ে চারিদিক ঘুরতে থাকে অলোক। এইবার কৃষ্ণানন্দ বাবু এগিয়ে এসে সজোরে তার বুকে একটা লাথি মারে, আর সেই লাথি খেয়ে অলোক মোমবাতি উল্টে সেই প্রতীক পঞ্চকোণের উপরে গিয়ে পড়ে। মারের চোটে চোখে ধাঁধা দেখে সে, নাক মুখ থেকে বেরিয়ে আসছে রক্ত। হারান বৈদ্য রাগী গলায় বলল, তারকেশ্বর বাবু, হাসি হয় হবে, তবে আমি আজ একে মেরেই ফেলবো। কথাটা বলে আবার অলোকের কাছে গিয়ে তার মুখে ক্রমাগত ঘুষি মারতে আরম্ভ করলো। হারান বৈদ্যর ওই ভয়ঙ্কর রূপ দেখে কৃষ্ণানন্দ বাবু বিস্ময়ে চমকে উঠেছিলেন। সে অলোকের গলাটা ধরে বলল, ডাক ডাক তো শয়তানকে, ডাক দেখি। অলোক এত মার খেয়েও চোখে ধাঁধা দেখা সত্ত্বেও তাও সে ভাঙা ভাঙা গলায় বলল, শয়তান আমার গুরু, আমি তাকে পুজো করব। আমি তাকে পুজো করব। তোরা সালা কাফিরের দল। কথাটা বলতে বলতে হারান বৈদ্যর মুখে থুতু ছিটিয়ে দেয়। সেই রাগে হারান বৈদ্য ফের অলোকের মুখে ঘুষি মারতে শুরু করে। খানিকক্ষণ পর কৃষ্ণানন্দ বাবুকে টেনে ঘরের বাইরে নিয়ে এসে তাকে বলল, আমি জেলে যাব, তবে আমি এই বাড়ি আর অলোককে পুড়িয়ে দিয়ে যাব। পুড়িয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, পুড়িয়ে দেব। কথাটা বলি আবার হারান বৈদ্য পাগলের মতন ছুটে যায় অলোকের রান্নাঘরের দিকে। সেখানে কেরোসিন তেল ছিল। সেটা নিয়ে অলোকের ঘরের সামনে এবং তার আশেপাশে কেরোসিন তেল ঢালতে লাগলো। কৃষ্ণানন্দ বাবু খালি হাঁ হয়ে দেখতে লাগলো। একটা মানুষ রেগে গেলে যে কি করতে পারে তা হারান বৈদ্যকে না দেখলে বোঝার উপায় নেই। দেশলাই কাঠি জ্বালিয়ে ওই বাড়ির দিকে ছুঁড়ে দিতেই দাউ দাউ করে জ্বলে উঠল সেই বাড়ি এবং অলোকের চিৎকারও পাওয়া গেল। তবে সেই চিৎকার বেশিক্ষণ স্থায়ী থাকলো না, নীরব হয়ে গেল, একদম নীরব। পরের দিন পুলিশ এসে গ্রেপ্তার করলো হারান বৈদ্যকে অলোককে নৃশংসভাবে মারার অপরাধে। হারান বৈদ্য অতি হাসি মুখে থানার বড়বাবুর কাছে সবটাই স্বীকার করলেন যে সে এই কাজ করেছে এবং তার কাছে ও পুরো গ্রামবাসীর কাছে পুরোটাই ব্যাখ্যা করলেন। সব শুনে গ্রামের লোকেরা ও থানার বড়বাবু চমকে উঠেছিল। পুলিশের গাড়িতে উঠতে উঠতে হারান বৈদ্য কৃষ্ণানন্দ বাবুকে বললেন, আপনি না আসলে এই রহস্য কোনোদিন ভেদ হতো না। ওই বলে না, সিনেমার হিরোর মতো। আমি হিরো নই হারান, হিরো হলে তুমি। আজ আমি তোমার সাথে কথা বলছি শুধুমাত্র তোমার জন্যই। তুমি না আমার প্রাণ বাঁচালে। থাক, এইসব কথা চাপা থাক। আপনার কাছে একটা অনুরোধ, আমি তো চলে যাচ্ছি জেলে, তা আপনি যদি মা মনসার পুজোটা দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ করতেন তো খুব ভালো হতো। আর হ্যাঁ, আপনার পারিশ্রমিকটা আমি ধীরেনের কাছে দিয়ে দিয়েছি, নিয়ে নেবেন। চললাম। মৌসমারি গ্রামে আবার নতুন করে মা মনসামার পুজোর আয়োজন করা হয় এবং বেশ জোরের সাথে পুজো হয়। এর দুদিন পর কৃষ্ণানন্দ বাবু ওরফে তারকেশ্বর তান্ত্রিক তার নিজের বাড়িতে ফিরে যান। শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প মৌসমারি গ্রাম। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন
এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।